দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিক টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর কত রান করতে হইতো বাংলাদেশের যদি লাস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে জিততে হইতো? দর্শক আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ কত বছর যাবৎ ক্রিকেট খেলতেছে, কত বছর যাবৎ তারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত। আমার কাছে তো মনে হয় প্রায় ১০০ বছর যাবৎ তারা ক্রিকেট খেলতেই আছে, এটা আমার কাছে মনে হয়। যেহেতু তারা অনেক আগেই ওয়ার্ল্ড কাপ জিতে সব বসে আছে, সেই অনেক আগেকার কথা, ব্রিটিশ আমলের কথা। সেইখানটাতে তারা অনেক আগেই ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো সেই ওয়েস্ট ইন্ডিজ নাকি তাদের ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোর, যেটা গতকালকে বাংলাদেশ ৩২১ রান করছিল, সেটা নাকি তাদের চেস করার ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ স্কোর। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে ওয়েস্ট ইন্ডিজ কীভাবে এত বছর ক্রিকেট খেলার পরে মাত্র তৃতীয়বারের মতো এই সর্বোচ্চ স্কোরটা চেস করছে। এখন আপনি যদি ঘাটাঘাটি করেন বাংলাদেশের এগেনস্টে ৩০০ রান চেস করে কয়টা টিম কয়বার জিতছে, সেটাও সংখ্যায় খুবই কম পাবেন। সত্যিকার অর্থে যখন একটা পর্যায়ে বাংলাদেশ ৩২১ রান করছিল, তখনও আমার কাছে এটা মনে হয় না যে বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারে। বাট ওয়েস্ট ইন্ডিজ টিম যখন ব্যাটিংয়ে নামছে সেইখানটাতে যখন আপনার প্রথম দিকে ব্র্যান্ডন কিং আউট হয়ে গেছে, রান আউট পুরোপুরি, মনে করেন যে বাংলাদেশকে জিতানোর জন্য যেটা করা লাগে সেটা তিনি করে আসছেন, নিজে রান আউট হয়ে ফিরে আসছেন। তারপরে আপনার যখন শাই হোপ আউট হয়ে গেল, তারপরে যখন আপনার আপনার অ্যাথানাজে আউট হয়ে গেল, এই যে ৩১ রানের মধ্যে ৩টা উইকেট পড়ে গেল, তখন অনেকটাই মনে হয়েছে যেন না বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে। এটা আমার কাছে মনে হয়েছে, কারণ ওই সময়টাতে আমার কাছে আমি একটা কনফিডেন্স পাইছিলাম যে হ্যাঁ বাংলাদেশ এই ম্যাচটাতে জিততে পারে। কিন্তু এখন যদি আপনি তারপরে আসেন, তারপরে এখনও কিন্তু শেফরান রাদারফোর্ড, রাস্টন চেস এরা কিন্তু রয়েই গেছিলো, কিন্তু সেইখানটাতে যখন আপনার শেফরান রাদারফোর্ড 84 রানের মাথায় বা শেফরান রাদারফোর্ড আউট হয়ে গেল, তখন এক হিসাবে আমি শিওরই হয়ে গেছিলাম যে হ্যাঁ এই ম্যাচটা কিন্তু বাংলাদেশই সামহাও জিতে যাবে। কিন্তু আসলে যত গর্জে তত বর্ষে না, বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয় নাই। শেষের দিকে এসে আপনার এই যে আমির জঙ্গ ডেবু হয়েছে যে প্লেয়ারটার ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওডিআইতে, সে কিন্তু ওডিআইতে একটা ড্রিম ডেবু পাইছে ভাই। ড্রিম ডেবু মানে আহ, মানে ওডিআই প্রথম ম্যাচে, তার লাইফে খেলা প্রথম ম্যাচে সে বাংলাদেশের এগেনস্টে 100 করে ফেলছে। তো এটা আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্যই একটা মানে ক্রেডিট, মানে তাকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয় যে ডেবু ম্যাচে সে এরকম একটা ক্রুশাল মোমেন্টে এসে একটা 100 করে তার দল ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের এগেনস্টে জিততে সহায়তা করছে। তার উপর দিকে তার সাথে কার্টির একটা পার্টনারশিপ ছিল, ভেরি ভেরি ক্রুশাল। ওইখানটাতে 90 রান করে আউট হয়ে গেছে, 90 প্লাস একটা রান করেছিলেন কার্টি। কিন্তু এই দুইজনের যে পার্টনারশিপটা ছিল, সেই পার্টনারশিপটাই মূলত ওয়েস্ট ইন্ডিজকে জয়ের ভিতটা গড়ে দিছে। তারপরেও দর্শক শেষ পর্যন্ত এসে যখন আপনার ৫টা ৬টা উইকেট পড়ে গেছিল আপনার ওয়েস্ট ইন্ডিজ টিমের, সেইখানে এসে গদাকেশ মতি যেইভাবে আসলে মানে ওই যে ৪৪ রানের একটা ইনিংস যে খেললেন, আপনার কাছে কি মনে হয় এটা ম্যাচ জয়ী একটা ইনিংস, নাকি ওই যে আমির জঙ্গর ওই যে 100, কোনটা? তো দর্শক যাই হোক, বাংলাদেশ দল ব্যাটিং যেটা করছে সেটা হচ্ছে সৌম্য সরকার লাইফ পেয়ে ৭৩ বলে ৭৩ করছে। আপনার তানজিদ হাসান তামিম অ্যাজ ওয়েল দুই একটা ম্যাচ বা ১০টা ২০টা ম্যাচ খেলে দুই একটা ম্যাচ ভালো খেলে 0 রান করছে গতকালকে। লিটন কুমার দাস টি-20 ক্যাপ্টেন আমাদের, তাকে নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাতেই হবে, তাকে নিয়ে কিছু কথা বলার আছে, মনের ভিতরে চলে আর কি সবসময়, যেটা আসলে বলতে চাইলেও অনেক সময় বলা হয়ে ওঠে না। কিন্তু আমি চিন্তা করছি যে আসলে লিটন কুমার দাসকে নিয়ে কিছু একটা বলতেই হবে। তো তাকে নিয়ে পরে কথা বলবো। তিনি প্রথম ম্যাচে 2, পরের ম্যাচে 4, আর গতকালকের ম্যাচেও একদম 0 রানে আউট হয়ে গেছেন। তাকে স্যালুট আমার পক্ষ থেকে যে এরকম পরিস্থিতিতে সে এরকমভাবে খেলছেন। তারপরে হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, প্রপার অলরাউন্ডারে পরিণত হতে যাচ্ছে। ৭৩ বলে ৭৭ করছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ৬০ বলে ৮৪ করছেন। জাকের আলী ৫৭ বলে ৬২ রানের একটা ইনিংস। মানে মোট কথা হচ্ছে যে আপনার একটা ভালো ব্যাটিং পারফরমেন্স ছিল গতকালকে বাংলাদেশের পক্ষ থেকে। বাট একটা জায়গায় বাংলাদেশ ভুল করছে, সেটা হচ্ছে গিয়ে স্পিনারদের উপরে গতকালকের ম্যাচটাতে একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছে, স্পিনারদের বেশি প্রাধান্য দিছে। মেহেদী হাসান মিরাজ তো আগে থেকেই ছিল দলে, নতুন করে সংযোজন হয়েছে হচ্ছে আপনার নাসুম আহমেদ, তার সাথে আপনার আফিফ হোসেনও ২টা ওভার করছেন। সে ২ ওভারে সে ১৮-২০ রানের মতো দিয়েছেন। নাসুম আহমেদ ৭ ওভার বল করে ৮ ইকোনমি রেটে ৫৬ রান দিয়েছেন। মেহেদী হাসান মিরাজ, তার ইকোনমি রেট অনেক হাই ছিল। রিশাদ হোসেন, রিশাদ হোসেন তো উনি
প্রায় ২টা উইকেট যদিও পেয়েছেন কিন্তু বেশ খুরুচে বোলার ছিলেন। তো এই ৪ জন স্পিনার খেলছে একটা টিমে ভাই। সেখানে মাত্র ২ জন পেসার। আমার কাছে মনে হয় যদি আমরা আরেকটা পেসার সামহাও বাড়ায় নিয়ে খেলতে পারতাম, তাহলে গতকালকের ম্যাচটা আমরা জিততেও পারতাম। কারণ যেখানটাতে স্পিনাররা কোনো ধরনের সুবিধাই পাচ্ছিল না, কিংবা আমাদের এই স্পিনাররা গতানুগতিক যে স্পিনাররা যারা অফ স্পিন করে অফ সাইডে পরে লেগে যায়, লেগ স্পিনার লেগে করলে অফে চলে যায়। তো এইরকম গতানুগতিক স্পিনাররা যখন টার্ন না পায় কোনো একটা পিচে খেলতে গিয়ে, তখন সেই বোলারগুলা খুবই, 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 খুবই ভাই খুবই, মানে ধরেন যে একজন বোলার পেস বলই করতেছে ৮০-৯০ গতিতে, সেখানে কোনো টার্ন নাই, কিচ্ছু নাই, তাহলে তো ব্যাটসম্যানরা মারবেই, তাই না? তো সেরকম হয়েছে স্পিনারদের অবস্থা, কেউ কোনো টার্ন পাচ্ছিলেন না। যার যার জায়গা থেকে ব্যাটসম্যানরা ইচ্ছা মতো ব্যাট চালাইতেছিলেন, ব্যাটে বল লাগতেছিল, বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, আমার কাছে মনে হয় আরেকজন পেসার যদি আমরা নিতে পারতাম, তাহলে হয়তো বা আমরা গতকালকের ম্যাচটা আমরা বাংলাদেশ জিততে পারতাম। এখন যেটা হওয়ার হয়েছে, আমরা হোয়াইট ওয়াশ হয়ে গেছি ৩-০-তে একদম, খুবই বাজেভাবে। যেই ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে লাস্ট ১১ ওডিআইতে হারাইতে পারে নাই, সেটা আমাদের দেশে হোক, কিংবা তাদের দেশে হোক, কিংবা অন্য কোনো জায়গাতে হোক, সেই ওয়েস্ট ইন্ডিজ এখন আমাদেরকে ব্যাক টু ব্যাক ৩টা ম্যাচে টানা হারায় দিছে। ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ! ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে, এখানে তাদেরকে ছোট করে দেখার কিছু নাই। ওয়েস্ট ইন্ডিজ ভাই ওয়ার্ল্ড কাপ জয়ী টিম, তারা অনেক ভালো মানের টিম। অবভিয়াসলি এই টুর্নামেন্টে তো আমাদের চাইতে অনেক বেশি ভালোই ছিল, সেটা আপনাকে মানতেই হবে। তো তারপরও কিছু কথা থেকে যায়, সেটা হচ্ছে যে আমার কাছে যেন কেন কালকেও মনে হয়েছে যে ৩২১ রান বাংলাদেশ করছে ঠিক আছে, কিন্তু মনে হয়েছে যেন ৩৬০-৭০ রান করলেও বাংলাদেশ হেরে যেত, কারণ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ৫ ওভার হাতে রেখেই ভাই ম্যাচটা জিতে গেছে। ৫ ওভার হাতে রেখেই ম্যাচটা জিতে গেছে। আমাদের যেন একটা সময় কি হয় জানেন, আমি জানি না, ২০১৯ বিশ্বকাপের কথাটা মনে পড়ে, যখন ৩২৬ রান চেস করছিল বাংলাদেশ 41 ওভার হাতে রেখে। সেইখানটাতে বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাটিংটা করছে, বিশেষ করে মিডল পিরিয়ডটাতে সাকিব আল হাসান যেভাবে ইনিংসগুলো খেলছিলেন ওই সময়টাতে, ওহ, কি মাথা নষ্ট ইনিংস ছিল। অ্যাটাকিং আর অ্যাটাকিং, বোলার যেই হোক অ্যাটাক করেই যাচ্ছিল। তো বাংলাদেশের এই জায়গাটাতে একটা ঘাটতি ছিল যে আমরা শুধুমাত্র লাস্ট ১০ ওভারে এসে রান করার প্ল্যানিং করি, কিন্তু প্রথম দিকে যে মিডল পিরিয়ডটা থাকে ২৫ থেকে ৪০ ওভার বা ৩০ থেকে যে ৪০ ওভারের যে একটা, এই ১০টা ওভারে যদি আমরা সেইখানটাতে ৯০-১০০ রান করতে পারতাম, তাহলে হয়তো বা স্কোরটাকে অনেক বড় করা পসিবল হইতো, তাইলে হয়তো বা আমরা এই ম্যাচটা জিততেও পারতাম। তো আসলে দেখেন, এগুলা কিন্তু ব্যাটসম্যানদেরকে বলে কয়ে শিখাই দিতে হয় না। যখন আপনি একজন প্লেয়ার থাকবেন, ন্যাশনাল টিমে অনেক বছর যাবৎ খেলছেন, যখন আপনার ব্যাটে বল আসতে থাকবে না, তখন আপনি অটোমেটিক্যালি রান করবেন, অটোমেটিক্যালি বোলারের উপর আপনি চড়াও হয়ে যাবেন। এত বল খেলে ৬০-৭০ বল খেলে লাস্টের দিকে এসে যেই হোক, সেটা আপনি যেই হন, মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, লাস্টের দিকে এসে মেরে টেরে ৬০ বলে ৮৪ করছেন। কিন্তু সেই স্কোরটা যদি আপনি ৪৫-৪৬ বলেও করতে পারতেন আগে থেকে মেরে টেরে, তাহলে হয়তো বা স্কোরটা আরেকটু বেশি বড় হইতো, হয়তো বা বাংলাদেশের জেতার চান্স থাকতো। আর যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হচ্ছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ ভাই সচরাচর স্ট্রং থাকবেই, বেশ স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচেই কোথাও না কোথাও একটু জাস্ট জাস্ট শুধুমাত্র একটু প্ল্যানিংয়ের ভুলে হেরে গেছে। গতকালকের ম্যাচটা যদি আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশ কোন প্ল্যানিংয়ে হেরে গেছে, সেটা হচ্ছে যে মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটসম্যানরা রান তুলতে না পারার ব্যর্থতা, আর দ্বিতীয়ত হচ্ছে একজন পেস বোলার আমরা কম নিয়ে খেলেছিলাম। তো দর্শক, তারপর আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ গতকালকের ম্যাচটা কোন জায়গাটাতে ভারতের দুঃখিত ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে হেরে গেছে, সেটা অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।